আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনার পর এবার 5 জেলায় বিজিবি মোতায়েন। আগামী 2 বছর সময় কঠিন যাবে অর্থমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ। কারাগারে 2টি খাতায় সব কার্যক্রম সংরক্ষণ রাখছি। কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন। মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ। অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টের রিট। প্রাথমিকে বদলি পদায়নে 4 কমিটির নেতৃত্বে সচিব ডিসি ইউএনও। 5 দিনে শাহজালাল মাজারের দান বাক্সে 17,65,000 টাকা। সরিয়ে দেওয়া হলো মমতাকে। তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়। ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, শিক্ষার্থী সহ নিহত 15। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান। এর আগে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে সোমবার স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং এ যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার মঞ্জুরুর করিম ও ডেপুটি হাই কমিশনার শাহনারা মল্লিকা উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় দেশের 5 জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে 30 জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন হলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এর আগে আওয়ামী লীগের 23 জুনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও তেমন উন্নতি না মেলায় আগামী 2 বছর কঠিন যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 2 বছর সময় কঠিন যাবে, আমি আগেভাগে বলছি। 2টা বছর কষ্ট করতে হবে সবাই মিলে। সোমবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়াম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহযোগিতায় দ্য ফিসকাল কম্পাস 2026 বিয়ন্ড দ্য নাম্বারস শেপিং বাংলাদেশ ফিউচার্স প্রপোজাল ন্যাশনাল বাজেট 2026-27 শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। অর্থমন্ত্রী বলেন, এই বাজেট প্রণয়ন অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আমাদের হাতে সময় ছিল মাত্র 1.5 মাস, অথচ জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে 8 সদস্যের এক প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদায় বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অর্পিত সম্পত্তি আইন সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আদালতে জানিয়েছেন, তিনি কারাগারে দুটি খাতায় তার বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার রাজধানীর বংশাল থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে একথা বলেন হাসানুল হক ইনু। শুনানিতে তিনি দাবি করেন, কারাগারে তিনি একটি লাল ও একটি সবুজ খাতা ব্যবহার করে মামলার অগ্রগতি, আদালতের আদেশ এবং শুনানিতে আইনজীবীদের বক্তব্য নথিভুক্ত করছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইনুর এই বক্তব্যে মামলার বিভিন্ন দিক সংরক্ষণের বিষয় উঠে এসেছে বলে আদালতকে অবহিত করা হয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে এ ধরনের মন্তব্য আদালতের উপর পরোক্ষ চাপ বা হুমকির ইঙ্গিত বহন করতে পারে এবং এটি আদালত অবমাননার আওতায় পড়ে কিনা তা বিবেচনার দাবি রাখেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও চেয়ারম্যান নিয়োগে সার্চ কমিটি গঠিত হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন 2004 ধারা 7 অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম 2 জন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের আমলে গুম, খুন, গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এদিন বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে হবে এই সমাবেশ। সেখানে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী 4 জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এই জোট। সোমবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা দেন। এর আগে সকাল 10টায় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক হয়। বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সোমবার আইসিএপিপির মহাসচিব এক ইমেল বার্তায় এ তথ্য জানান। এর আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নাম প্রস্তাব করেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান SM জুলফিকার আলী জুনু। রিটে স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, সিআইডি প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে 4 স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। আজ সোমবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে
65,569টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 1,34,84,617 জন এবং শিক্ষক রয়েছেন 3,59,095 জন। জানতে চাইলে আজ বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ লাল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বদলি পদায়নে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাজার কর্তৃপক্ষের আপত্তির মধ্যেই মাত্র 5 দিনের মাথায় সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দান বাক্সে টাকা গণনা করা হয়েছে। সোমবার সিলেটের সদ্য বদলির আদেশ হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের উদ্যোগে মাজারের 700 বছরের ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে দান বাক্সে টাকা গণনা করা হয়। জেলা প্রশাসকের উপস্থিতিতে বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণনায় মোট 36 জন স্বেচ্ছাসেবক অংশ নেন। গণনা তদারকি করেন আরো 3 জন। গণনা শেষে গত 5 দিনে 17,65,549 টাকা, 7 তোলা স্বর্ণালংকার ছাড়াও রিয়াল, ডলার, পাউন্ডও পাওয়া গেছে। মাত্র 5 দিনের ব্যবধানে এত টাকা উঠায় শতাব্দীর পর শতাব্দী মাজারে কি পরিমাণে টাকা উঠেছে এ নিয়ে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক নাটকীয় ও অভাবনীয় ঘটনার সাক্ষী হলো রাজ্যবাসী। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যে দলের অবিসংবাদিত নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একচ্ছ আধিপত্য ধরে রেখেছিলেন, সেই দলের শীর্ষ পদ থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। সোমবার কলকাতার নিউ টাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রায় 60 জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। সোমবার উত্তর পশ্চিম লখনৌয়ের আলীগঞ্জ এলাকার বহুতল ভবনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকজন আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় 1 ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটির ভেতর থেকে 13 জনের মরদেহ উদ্ধার করে। পরে আরো 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, 3 তলা বিশিষ্ট ওই ভবনটির উপরের তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি অ্যানিমেশন কোচিং সেন্টার ছাড়াও পোষা প্রাণীর দোকান সহ অন্যান্য দোকানপাট ছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।